Diferente parte বাংলাদেশে পুরো ব্যাকওয়ার্ড কেমন মার্সিডিজ গাড়ি নিয়ে একটা প্লাম্বার আসতেছে, এটা আমার ভীষণ ফুটবি। welcome ladies and gentlemen, welcome to the new second episode of Another podcast. We have our guest Joel Support, who is founder of Russian Tech Club, Russian Tech Club. Who is currently a researcher at Temple University and consultant of Portugal of Kubernetes. Welcome. তো কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, সালাম। তো যেটা তো আমরা যাচ্ছি যে আপনি কিভাবে একটা বাংলাদেশ থেকে এই পর্তুগালের যে ইউনিভার্সিটি আসলেন, এর একটা জার্নিটা আমরা কিভাবে একটা রিসার্চ লিখলেন বা একটা বিদেশের তো ধন্যবাদ। এত সুন্দর করে একটা নতুন জার্নিটা হচ্ছে সিনমনে, এটি হচ্ছে পডকাস্ট যে শুরু করেছে, তার একটি ইনিশিয়েটিভ। সে খুবই বিগিনার, খুবই বলা যায় যে একজন বিগিনার হিসাবে এত সুন্দর করে আয়োজন করছে, এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। আমার শত ব্যস্ততার মাঝেও হয়তো বা তাকে সময় দিতে হচ্ছে, এই কারণে তাকে উৎসাহ দেওয়ার জন্য যারা এটা একটা খুবই ভালো দিক যে যে কোনো ইনফরমেশন গুলা যদি পডকাস্টের মাধ্যমে সবাই জানতে পারে। আমাদের বিভিন্ন দেশে যখন যারা রিসার্চ করি বা যারা পড়াশোনা করি, তারা যখন বিদেশে আসতে চায়, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো প্ল্যাটফর্ম ইউজ করা যায়। যেমন দেখা যায় যে এখানকার যে বিভিন্ন ফরেন ইউনিভার্সিটি, যদি কেউ ব্যাচেলার আসতে চায়, আমি দুটো বিষয় বলতে চাই। ব্যাচেলার আসতে চাইলে এখানে ব্যাচেলার পোর্টাল নামে একটা ওয়েবসাইট আছে, মাস্টার ক্লাসের মাস্টার্স পোর্টাল নামে ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটে কিন্তু গিয়ে সে সরাসরি কিন্তু নিজের কোন সাবজেক্টে পড়তে চায় সেটা কিন্তু খুঁজে বের করতে পারে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে পিএইচডির জন্য পিএইচডি পোর্টাল। তো বিভিন্ন দেশে বিভিন্ন রকম ইন্টারন্যাশনাল পোর্টাল আছে, পোর্টাল গুলা কিন্তু সে খুঁজে পেতে পারে যে কোথায় সে পড়াশোনা করবে। মূল প্রবলেমটা হয়ে যায় যে গাইডলাইনটা। তো এটা গাইডলাইনের জন্য আসলেই খুবই ডিফিকাল্ট যে আসলে কিভাবে অ্যাডমিশন নিব, কিভাবে এখানে অ্যাডমিশন সাবমিট করব, এই বিষয়গুলো ঘটে। তা আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে যখন ছিলাম, তখন মাস্টার শেষ করার পরে আমি চিন্তা করছিলাম দেশের বাইরে আসবো। আমার সাবজেক্ট যেহেতু যে ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজি, তো হায়ার স্টাডির ক্ষেত্রে পিএইচডির ক্ষেত্রে খুবই এটা একটা চার্মিং ইস্যু যে রিসার্চার হওয়ার জন্য যে বায়োটেকনোলজি খুব ভালো একটা সাবজেক্ট হিসেবে কাজ করে। আর সেখানে রিসার্চকে ফোকাস করা হয়, আপডেট রিসার্চকে। আমার মাইক্রোবায়োলজির কাজ করার অভিজ্ঞতা ছিল মাস্টার্সে, এবং সেটা আমার হচ্ছে থিসিসও ছিল, 2 বছর থিসিসও করেছিলাম। সে কারণে সেখান থেকে আমি খুঁজতেছিলাম আমার প্রথমে চায়না, জাপান, কোরিয়া এই জায়গাগুলোতে খুব দ্রুত ক্যাপচার করা যায় পিএইচডি তে, আমি খুঁজতেছিলাম। ওই জায়গাগুলো আমার কনফার্ম হচ্ছিল, কিন্তু আমার একটা ড্রিম ছিল যে আমি ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা বা ইউরোপের কোনো কান্ট্রিতে যাবো, যে কান্ট্রিতে গেলে আমার অন্তত ব্যাক করে যেতে হবে না বাংলাদেশে। এটা একটা বড় ইস্যু, কারণ অনেক দেশে আছে চায়না, কোরিয়া, জাপান, যারা আমি দেখছি পিএইচডি করছে বা মাস্টার্স করছে, তারপরে তারা দেশে ব্যাক করে যেতে হচ্ছে এক সময়। কিন্তু এই ধরনের কোয়ালিটি কান্ট্রিতে আসলে তাদের ক্ষেত্রে একটা সুবিধা কি, সেটা হচ্ছে তাদেরকে ব্যাক করে যেতে হয় না, কারণ তারা প্রোগ্রাম ভাবে এখানে থেকেই যায়। এক্স্যাক্টলি। সো ওই জায়গা থেকেই আমার ওই ইয়াটা শুরু হয়। আমি ওই সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন স্যারকে পেয়েছিলাম, প্রফেসর নুরুল ইসলাম স্যার, জিওলজি ডিপার্টমেন্টের। উনি আমাকে মূলত এইটার সবকিছু হেল্প করেছেন। টিল নাও ইজ মাই কো সুপারভাইজার ইন দিস প্রজেক্ট। সো এখন আমাদের যখন শুরু হয়েছিল তখন অনেক কিছু বুঝতাম না, ইভেন স্যার অনেক হেল্প করেছে পার্সোনালি, যেমন এইভাবে ইমেল লেখো, এইভাবে ফাইনালি আমি এখানে অফার পাই। এবং তখনকার সময়, ওই সময় 2018 সালে অফারটা, হ্যাঁ, ওই সময় খুবই ইয়ে ছিল, কারণ এখন যে টেকনোলজির যুগ বা যে পরিমাণ ইনফরমেশন অনলাইন লিস্টে পাওয়া যায়, ওই সময় ঘেটে ইউটিউব ঘেটে বা ফেসবুক ঘেটে
বা সোশ্যাল মিডিয়া বলেন, ইনস্টা ঘেটে ইনফরমেশন পাওয়া যেত। ওই সময় পেয়েছিলাম, তারপরে আসলাম, আসার পরে তো শুরু হইলো এবং পরে পরে করোনা হচ্ছে। করোনা হলো আর কি। তারপরে করোনার পরে আমার প্রজেক্টটা চেঞ্জ হয়েছে, নাও আমি কাজ করছি এটাতে পিএইচডি প্রোগ্রামিং। সো পিএইচডি হয়তো বা নেক্সট ইয়ারে আমার শেষ। এ- তবে যে পোর্টাল গুলো বললাম, 3টা পোর্টাল, ওই 3টা পোর্টালটাই আর কি মূল। আর কোন একটা আপনার মেন্টর লাগবে এনি হাউ, হয় আপনার সুপারভাইজার ও টিচার, কোনো মেন্টর পেলে আপনার জন্য সুবিধা হয়। যদি মেন্টরশিপ না থাকে তাহলে আপনি যে পরের যে ইয়েতে ইমেল করবেন, বিভিন্ন অ্যাডমিশন সাইট গুলো আছে, সরাসরি তাদেরকে ইমেল করবেন যে আমি এখানে স্টাডি করতে চাই। হুম, আমি হচ্ছে আমার এই প্রোফাইল, অথবা প্রফেসরকে ইমেল করবেন পিএইচডির জন্য, বিশেষ করে বিভিন্ন ইয়েতে। তো ইন্টারন্যাশনাল এই বিভিন্ন রকম সাইট আছে, ওগুলো সাইটে আপনি হচ্ছে ইয়ে করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। তারা তখন নিয়মিত আপনাকে ইমেল দিবে যখন পজিশন, নিউজ লেটার গুলা। এই নিউজ লেটার গুলো এক্স্যাক্টলি। তো নিউজ লেটার পাওয়ার জন্য ইন্টারন্যাশনাল সাইট গুলো দিবেন, ওরাই তখন আপনাকে দিবে। তখন ওইখান থেকে আপনি একের পর এক তখন আপনি ইমেল করবেন তাদের অ্যাডমিশন, বিশেষ করে অ্যাডমিশন বডিকে আপনি সরাসরি ইমেল করবেন, তারা আপনাকে A to Z আপনাকে ইমেলে দিবেন যে আপনি এইভাবে করবেন, সেশন কখন সব। বিদেশের ক্ষেত্রে 2 সময় বেশি আর কি ইয়ে হয়। মূলত সেপ্টেম্বর সেশন বিদেশ সবগুলোই, কারণ সেপ্টেম্বর আর ফেব্রুয়ারি কিছু সেশন আছে, এটা খুবই কম। বাট এই সেপ্টেম্বর সেশনটা খুবই, এই ইনটেকটা আর কি যেটা বলি মোটামুটি সামার এইটা। হ্যাঁ, হ্যাঁ। তো আহ, ওই ইনটেক গুলা যখন আমরা ধরি, তখন ওই ইনটেক গুলাকে আমরা যদি টার্গেট করি সেপ্টেম্বর, তার মানে আগের বছর পোর্টাল ওপেনই হয় হচ্ছে অক্টোবর নভেম্বর থেকে। মানে এখন মূল টাইম, একদম মূল টাইম এই অক্টোবর নভেম্বর থেকে এখন থেকে শুরু হবে। সব পোর্টাল ওপেন করে দিবে আনটিল দেখাচ্ছে জানুয়ারি পর্যন্ত। তারা স্কলারশিপ বেস গুলো তারা হচ্ছে অ্যাপ্লিকেশন গুলো নেন, তারা ফেব্রুয়ারির মধ্যে মোটামুটি সিলেকশন করে ফেলে। মার্চ এপ্রিল অফার লেটার দেওয়া শুরু করে জুন জুলাইয়ের দিকে, তখন তারা সবাই বিশেষ সাবমিশন করে তখন হয়তো বা আপনি ডিজাইন আনলিতে আসতে পারেন। পর্তুগাল ক্ষেত্রেও সেম, এখন অলরেডি ওপেন হয়ে গেছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নেওয়ার জন্য। আগে পর্তুগালে নিয়েছিল কি, আগে ভিসা রেশিও কম ছিল, বাট গত 1 বছরে মানে খুবই ভালো, 95 থেকে বলা যায় 95 থেকে 98% ভিসা রেশিও। বাট নতুন আবার আইন আসতেছে, কি রেশিও নেক্সট ইয়ারে হবে আমি জানি। বাট লাস্ট জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর খুবই ভিসা সবারই হয়েছে আমার জানা থেকে, এবং গত বছর। এখন ধরেন যদি অনেকেই আছে গিয়েছে যে দাম আছে না, বিদেশে নিয়ে। সো এই মুহূর্তে আবার রিসেন্টলি পর্তুগালের 10 বছরের একটা আইন করছে এবং ইয়ে যায়। সো সেই হিসাবে পর্তুগাল বা ইউরোপের কোনো কান্ট্রি সেটেল হওয়ার জন্য কতটুকু মানে বলে একটা খুবই গুড কোশ্চেন, রিসেন্ট কোশ্চেন। 4-5 দিন আগে 28 অক্টোবর যে আইনটা মানে সংসদে পাস হয়েছে, এখনো গ্যাজেট আকারে হয়নি। নট অনলি পর্তুগাল, মানে ইউরোপের এখন হয়েছে কি, আগে স্টাডি করতে এসে মানুষজন স্টাডি ছেড়ে দিয়ে সরাসরি রেস্টুরেন্ট বেস জব বা বিভিন্ন রকম জবে চলে যেত। পার্ট টাইম জব কে ওটা ফুল টাইম করে ফেলতো, এবং তারা স্টাডি, ধরা যায় 80% মানুষই স্টাডি করেন। তো এই জিনিসটা তারা এখন মার্কে নিয়েছে, নট অনলি পর্তুগাল, অন্য কান্ট্রি গুলা, যে এখন তোমাকে স্টাডি শেষ করতে হবে, এবং স্টাডি শেষ করার পরে তুমি ওই রিলেভেন্ট জব তোমাকে সার্চ করতে হবে, এবং ওই রিলেভেন্ট জব তোমাকে পাইতে হবে। যদি তুমি ওই রিলেভেন্ট জব পাও, যেমন ধরি জার্মানির ক্ষেত্রে, যেমন ধরি ফিনল্যান্ডের ক্ষেত্রে, যেমন ধরি নরওয়ের ক্ষেত্রে, ওই ফরম্যাটটা ওখানে আছে। এবং ওইখানে কিন্তু এই পাসপোর্ট করি শুধুমাত্র পর্তুগালের ক্ষেত্রে বা ন্যাশনালিটির ক্ষেত্রে, কারণ এখানে আগে খুব সহজে ন্যাশনালিটি দেওয়া হতো। স্টুডেন্ট ব্যাচেলার কমপ্লিট করতে করতে, মাস্টার্স কমপ্লিট করতে করতে সেই ন্যাশনালিটি এখানে হয়ে যেত। অন্য দেশে এটা সুযোগ ছিল না। ফর এক্সাম্পল আমার কথাই বলি, আমি স্টুডেন্ট এখনো, তো আমার যেহেতু হাই স্কিল স্টুডেন্ট, তো আমি পিএইচডি যে প্রোগ্রাম, সো আমি ওইটার থ্রুতে আমি পাসপোর্ট মানে ন্যাশনালিটি আবেদন করা হয়ে গেছে অনেক আগে। So, আমি অপেক্ষা করছি, কিন্তু এটা অন্য দেশে খুবই ডিফিকাল্ট। এই জন্য পর্তুগাল এই ন্যাশনালিটি বিষয়টা ফোকাস করে। আর পর্তুগাল হচ্ছে কি, একটা হাব, ইমিগ্রেশন একটা হাব ধরা হতো। অন্য দেশে যখন পারতো না স্টাডি কন্টিনিউ করতে, তখন ওরা এখানে সুইচ করতো। তো এইটা 80% পর্তুগালের মানুষের, পর্তুগালে সরাসরি দেশে নিয়ে আসছে এরকম মানুষ খুবই কম।
এটা আমি যখন 2018 সালে যখন আমি বলছিলাম পর্তুগালে ভিসা নিয়ে, 2019 সালে যখন আসতাম পর্তুগালে ভিসা নিয়ে আসছি, মানুষ তখন বলে পর্তুগালের কি ভিসা হয়, মানে এই জিনিসটা জানতোই না। তারা নেদারল্যান্ডস থেকে, ডেনমার্ক থেকে, ফ্রান্স থেকে, অন্য দেশ থেকে এখানে সুইচ করছে, কারণ ওইখানে কন্টিনিউ করতে পারেনি স্টাডি। তো এই জিনিসটা এরকম ছিল, কিন্তু বাট এটা ফোকাস করা হচ্ছে এটা এরকম না। এরা করছে কি ইউরোপিয়ান অন্যান্য দেশের মধ্যে স্ট্যান্ডার্ড করার জন্য পর্তুগালকে নিয়ে আসার জন্য ট্রাই করছে। আগামী বছর 50 বছর হতে 50 বছর হবে পর্তুগালের স্বাধীনতা। তো এরা ইউরোপিয়ান যে স্ট্যান্ডার্ড আছে ওই স্ট্যান্ডার্ড কে ফলো করার ট্রাই করছে, নাথিং। আগে ছিল কি ওপেন এবং এত ইমিগ্রেন্ট, ভরা ইমিগ্রেন্ট, আর এখন হয়েছে টাইটেন ইমিগ্রেন্ট। কারণ এখন এই ইমিগ্রেশন ল গুলো টাইট করে ফেলছে একটাই কারণ, ওরা ইউরোপকে বিট করতে চাচ্ছে। ওরা ইউরোপের যে স্ট্যান্ডার্ড সেইটাকে মেনটেন করতে চাচ্ছে, এইটাই, অন্য কিছু না। মানে বলতে গেলে এখন যে কোনো দেশের ইমিগ্রেন্টই অনেক টাইপ হয়ে গেল। রিসেন্টলি ইমিগ্রেন্টটা ফার্স্টে বাংলাদেশ পুরো ব্যান করে দিল। ইটস কমন ওভার দ্য ইউরোপ, ওভার দ্য ওয়ার্ল্ড। কারণ ইভেন এখানেও আমি জানি একটা স্কুল ব্যান করে দিচ্ছে, এখানেও আমি জানি স্কুলের নাম জানি, কিন্তু বাট ব্যান করে দেওয়ার কারণ আছে, তারা ভর্তি হয়েছে, ভর্তি হওয়ার পরে কেউ পড়াশোনা করেনি। ইভেন আমি যে ফ্যাকাল্টি অফ ফার্মাসির আন্ডারে পিএইচডি করছি, ফ্যাকাল্টি অফ ফার্মাসি মাস্টার্স ভর্তি হয়েছে আমার আসার পরে মোর দেন মনে হয় 20 বা বেশি হবে 30 বাংলাদেশি স্টুডেন্ট ভর্তি হয়েছে। আমার জানা মতে একটা মানুষও মাস্টার্স কমপ্লিট করে নাই, একজনও না, নট সিঙ্গেল পার্সন আমি দেখছি তারা মাস্টার্স অ্যাওয়ার্ড নিয়েছে। সো ইটস কমন। তাহলে তো মানে মানে ওরা হায়ার রেজিস্ট্রেশন অ্যাপ্লাই কি করবে? দেশে খাওয়াকে পাবে হয়ে গেল। আর এক্স্যাক্টলি, আসবে এসে রেসিডেন্ট কার্ডটা নিবে, এখানে থাকার পারমিশন বৈধতা নিবে, নেওয়ার পরে ওটা ভুইলা দেন। হ্যাঁ, সো ভুইলা যাওয়ার জায়গা অন্য দেশে হইলে যেমন বলতো যে তুমি যদি নেদারল্যান্ডসে হতো বা জার্মানি, অন্য দেশে বলে যে তুমি যেহেতু স্টাডি করতেছো না, পারমিট করছো না, ব্যাক টু ইউর কান্ট্রি, লাইক আপনি হচ্ছে ইউকেতে, এটা কমন। এবং ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন সব দেশে কমন ছিল, কিন্তু পর্তুগাল ওই ফরম্যাটে এখন আসতেছে, এই আর কি। তো আর যেটা কোশ্চেন করি যে এখন এখন যদি কেউ আসতে চায় তাহলে ইউরোপে মানে পর্তুগাল বাদে ইউরোপের কোন কান্ট্রি হবে, এবং ইউরোপ বাদে যেগুলো নামি দামি কান্ট্রি ইউএসএ, অস্ট্রেলিয়া আছে, এই ধরনের কান্ট্রি গুলো অনেক মানে অনেক ফাইন্যান্সিয়াল কষ্ট থাকে। তো তারা যে মানে একটা ফাইন্যান্সিয়াল বেশি পায়, তো এগুলো মানে কম খরচে আর কি কল্পনা করতে পারে। সেক্ষেত্রে আপনার কি টুর্নামেন্ট যে এখন যাও ফর বাসিক। আসলে এই ব্যাপারে আমার কোনো স্টাডি নাই স্পেসিফিক, কারণ কোন কান্ট্রির কি অবস্থা, বাট আমি কানে মুখে শোনা যেটা বলে আর কি, বিভিন্ন জায়গা থেকে শুনি। ইউরোপে এখন যদি বলি ডেনমার্কে টাইট করে দিয়েছে, ডেনমার্কে এখন বেশি বেশি কমে গেছে। জার্মানি অ্যাজ ইউজুয়াল আগের মতোই আছে, জার্মানি হয়তো বা আরেক কিছু বিষয়ে যুক্ত করেছে, ওদের অ্যাপয়েন্টমেন্ট এগুলো দিচ্ছে না। পর্তুগাল গত 1 বছর খুব ভালো দিয়েছে, বা ইউরোপের মধ্যে বিশেষ করে নেদারল্যান্ডসেও অনেক ভালো বিষয়, ওইখানেও কমাই দিয়েছে। তো এখন আসলে সামনে বছর কি হবে এটা তো বলা মুশকিল, কারণ এখন মাত্র শুরু হইবে সেশনটার অ্যাপ্লিকেশন। সামনে বছর রেশিওটা ইউরোপের মধ্যে ইতালি আমি মনে করি একটা চয়েস করার মতো একটা কান্ট্রি এখন বুঝছে, কারণ ওইটা তাহলে এখন পর্যন্ত ওই পরিমাণ ভাই বাসে নাই বাঙালিরা যে পড়াশোনা শেষ না করে যে ব্যাড ইম্প্যাক্ট, এই ইম্প্যাক্টটা ওরা এখন গ্রহণ করে। ফ্রান্সে, হ্যাঁ ফ্রান্সে এই জিনিসটা, ফ্রান্সে স্টাডির ক্ষেত্রে সবাই স্টাডি করতে আসছে এবং স্টাডি শেষ করেছে এবং স্কলারশিপ নিয়ে এসছে। সো ওই জিনিসটা এখনো ফ্রান্সেও হয় নাই। এবং স্কলারশিপ নিয়ে যে কোনো কান্ট্রিতে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ বা যে কোনো কান্ট্রিতে স্কলারশিপ নিয়ে আসলে এই জিনিসটা হবে না। তো সেই ক্ষেত্রে ভিসা রেশিও কোন কান্ট্রি নেক্সট ইয়ার ভালো থাকবে এটা আগামী 4-5 মাসের মধ্যে বোঝা যাবে, এখন বলা মুশকিল। তো বাট ওপেন যেমন নরওয়ে, ফিনল্যান্ড আগের মতোই ওপেন, সুইডেন আগের মতো। সুইডেনে এক সময় বাংলাদেশের প্রচুর ভিসা হয়েছে, এখন আর হয় না, কারণ ওরা জেনে গেছে। পর্তুগাল একসময় গত 1 বছরও হয়েছে, এখন এরা নেক্সট ইয়ারে কি একই প্ল্যানে থাকবে না চেঞ্জ করবে এটাও জানি না। তো ভিসা রেশিও একটা ইস্যু, যখন যে দেশে ভিসা রেশিও থাকে সেই দেশেই অ্যাপ্লাই করা মনে হয়েছে। ভিসা রেশিও একটা বড় ইম্প্যাক্ট, কারণ আপনি ভালো, আপনার অনেক ভালো আই প্রোফাইল কিন্তু আপনাকে ভিসা দিবে, কারণ রেশিও খারাপ, তখন হচ্ছে গভর্নমেন্টের পলিসি ইয়ে করেছে যে আপনাকে দিবে না। এই জন্য আমি ওইভাবে বলতে পারবো না। বাট ইউরোপের মধ্যে আমার যেগুলা জানা স্টাডি ক্ষেত্রে এই
ফ্রান্স অথবা ইতালির মুহূর্তে হয়তো বা বেশি দিন সৃষ্টি করবে, পর্তুগাল অসংখ্য সৃষ্টি করে রাখছে, বা যেটা কন্টিনিউ করবে কিনা জানি না। গত এই বছর তো বললাম গত 6 মাসে মোর দেন 200 স্টুডেন্ট আমার জানা মতে ভিসা পাইছে বাংলাদেশের, এখানে তারা চলে আসছে। এবং কারো ভিসা রিজেক্ট হয়েছে এরকম খুবই কম। রিজেক্ট হলেও হয় নাই, বলছে যে তোমার এই ডকুমেন্ট গুলো বাদ আছে, ডকুমেন্ট গুলো না। ডকুমেন্ট দিছে, হ্যাঁ, প্রাইমারি রিকুয়েস্ট দিছে, পরে ডকুমেন্ট দিলে পরে আবার অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছে। তো এই জন্য মানে একটা টাইম গেল পর্তুগালের জন্য, চাই না সামনে কি হবে। বাট অন্যান্য হাঙ্গেরি আবার অন্য দেশ একই রকম পাওয়া যায়, আবার অন্যান্য দিক থেকে অন্য দেশের তো তবে হাই ক্লাস কান্ট্রি গুলাকে এখন চয়েস করা বেশি ভালো হবে। হাই ক্লাস কান্ট্রি গুলাকে অ্যাডমিশন পাওয়া, ইভেন আসাও যেরকম কোচিং স্কলারশিপও বেশি দেয়, এবং তাদেরকে ওই স্টাডিটা শেষও করতে হয়। তারা ওই ব্যাকআপ প্ল্যানও থাকে তাদের জন্য, তাদের অপরচুনিটি গুলো বেশি। কিন্তু যদি শুধু বলে যে আমি ইমিগ্রেশন নিয়ে এখানে থেকে যাব, তাহলে এই বলা যায় মিডিল ক্লাস কান্ট্রি গুলা যেগুলা, ফর এক্সাম্পল পর্তুগাল, এটা মিডিল ক্লাস ইউরোপের কান্ট্রি, হাই ক্লাস চয়েস করা যেতে পারে। সো রিসার্চ পেপার, আমরা জানি যে কিছু পেপার কি রিসার্চ পেপার কিছু মানে আনলাইক ইসিএম হিসাবে তো আপনি যেভাবে একটা রিসার্চ পেপার বানালে ফর্ম হিসাবে বানালে কিভাবে যা আপনি করলে একটা আসলে এরকম না, এই বিষয়টা এরকম যে আপনি যখন ব্যাচেলার করবেন তখন আপনাদের প্রজেক্ট থাকে, প্রজেক্ট গুলা লেখা শেখানো হয়। মাস্টার যখন থাকে তখনও থিসিস থাকে, ব্যাচেলার অনেকে থিসিস থাকে। ওইখান থেকে যারা কোর্স সুপারভাইজার থাকে, টিচাররা, তারা এই রিসার্চ কিভাবে লিখতে হয়, কিভাবে করতে হয়, তারা এগুলো শিখায়। এবং এটা সিম্পল যে তারা যদি এই রিসার্চে মনোযোগী হয়, তাদের ক্ষেত্রে কেরিয়ার প্ল্যানটা হতে হবে অবশ্যই এডুকেশনাল। যদি আপনি কেরিয়ার প্ল্যান থাকে যে আপনি রিসার্চ করছেন, বা আপনি ইয়ে করছেন, কি বলে, আপনি হচ্ছে পিএইচডি ডিগ্রি নিচ্ছেন, আপনাকে মানে টিচিং প্রফেশনে থাকবেন না, এটা মানে একটা খুবই একটা কমপ্লিকেটেড হয়ে যাবে। আপনি যখনই, হ্যাঁ, এবং আপনার লাইফ স্টাইলটা মানে খুবই ঝামেলাপূর্ণ হবে। পিএইচডি বিদেশে তারাই করে যারা এখানকার টিচিং প্রফেশনে থাকতে চান, বাংলাদেশেও তাই। এবং মাস্টার্স হায়ার স্টাডি তারাই করে যারা হচ্ছে আসলে এডুকেশন লাইনে থাকতে চায়। যদি কারো এডুকেশন লাইনে টিচার হওয়ার ইচ্ছা হয়, রিসার্চার হওয়ার ইচ্ছা হয়, তাহলে আপনারা মাস্টার্স এবং পিএইচডি থিসিস করতে পারেন। যদি না হয়, ব্যাচেলার করেন, সিম্পল একটা মাস্টার্স প্রয়োজন করেন, আপনি আপনার প্রফেশনে ফোকাস করেন, দ্যাটস ইট। আর রিসার্চ ট্রেনিং আসলে অবশ্যই আপনাকে একজন সুপারভাইজার থাকতে হয়, মেন্টর থাকতে হয়। আপনি কি নিয়ে করছেন কাজ, ফর এক্সাম্পল মাইক্রোবায়োলজি নিয়ে যদি আমি মাস্টার্স থিসিস যেটা বলছিলাম, আমি একটা ভালো ল্যাব চয়েস করছি, যে ল্যাবে হচ্ছে ভালো রিসার্চ হয়, ল্যাবের সুপারভাইজার ফিনান্স ওইখানে কাজ করছি, ওইখানে কাজ টাজ করার পরে ওইখানে আবার আর থিসিস জমা দিছে, পরে পরবর্তী আর্টিকেল আকারে স্যারই আমাকে হেল্প করেছে, আমি লিখে জমা দিচ্ছি, পরে স্যার পাবলিশ করেছে। এখন পিএইচডি তো একই অবস্থা। পিএইচডি যখন শুরু করলাম তখন আমার 8টা পাবলিকেশন ছিল, কারণ আমি হচ্ছে সবার সাথে কোলাবোরেশনে থাকতো, বিভিন্ন যারা রিসার্চ নিয়ে কাজ করতো তাদের সাথে তাদের কাজে হেল্প করতাম। ফর এক্সাম্পল বড় ভাই বা স্যার যারা ছিলেন তাদেরকে হেল্প করতাম, তারা আমার করতো কি, কাজের একটা অংশ হেল্প করার কারণে আমার নামটা ওই আর্টিকেলে দিয়ে দিতেন, আর্টিকেল সম্পর্কে আমার জানা থাকতো। দ্যাটস ইট। যদি আপনার রিসার্চ ইন্টারেস্টেড থাকে, আপনি কোলাবোরেশন বানান সুপারভাইজার, বড় ভাই, এদের সাথে আপনি মানে জয়েন্টলি কাজ করেন এবং যুক্ত হয়ে তাদের সাথে কাজ করতে থাকেন, দেখবেন এমনি আপনি পাবলিকেশন হয়ে যাবে। দ্যাটস ইট। এবং আপনি রাইটিং স্কিল ভালো হলে বা থিঙ্কিং ওয়েটা ভালো হলে, এগুলো তারাই আপনি যখন ওই ইয়ের মধ্যে থেকে যাবেন, মানে আপনি হচ্ছে ওটার যখন আপনি পাথওয়েতে থাকবেন এবং আপনার ভাই বাজার যখন ওই টাইপের হবেন, এমনি আপনি বেশি। মানে সামনে 2026 সাল। তো এখনই যে এআই এর সময় একটা প্রভাব পড়েছে, তো এখানে মানুষ আপনার কি মনে হয় যে এআই কি মানুষকে মানে মানুষের অনেক কাজগুলোকে রিপ্লেস করতে পারে এই বিষয়ে? এআই সম্পর্কে আমার জ্ঞান খুবই কম, এই ব্যাপারে আমি মানুষও না। বাট এআই চ্যাট, ফর এক্সাম্পল আমি বলতে পারি চ্যাট জিপিটি আসাতে বা ডিপসিক আসাতে, বিভিন্ন রকম এআই আসাতে আমাদের কাজগুলো সহজ হয়েছে। বা এআই কে আপনি বিশ্বাস করা যাবে না। আপনি এআই কে বলবেন তুমি রেফারেন্স দাও, ও যদি আপনি কোয়ালিটি রেফারেন্স দিতে পারে, এবং কোয়ালিটি যদি নিউজ সোর্স দিতে পারে, বা সে যেটা লিখছে সেটা যে অন্য জায়গাতে কপি করা না, এটা যদি স্ট্রং রেফারেন্স দিতে পারে, আপনি ওগুলো অ্যাকসেপ্ট করেন, করার পরে ওই রেফারেন্সটা দেখে ওইখান থেকে আপনি তথ্যগুলো নিতে পারেন, যেটাগুলো নিতে পারেন। বাট নর্মালি আপনার নেওয়ার দরকার নেই।
নর্মালি আপনি নেবেন না, কেননা নর্মালি যখন পণ্য নেবেন আপনাকে একটা সামারাইজ, মানে ওর কাছে যে তথ্যগুলো আছে ওগুলো সামারাইজ দিই। আপনি যখন রেফারেন্স, তখন তারা কিন্তু বলতে পারে যে আসলে এই এআই মানে বিষয়গুলো কিভাবে ওরা ডেটা ওরা আপনার সংগ্রহ হচ্ছে, কিভাবে আপনাকে দিচ্ছে। ফর এক্সাম্পল রিসার্চের ক্ষেত্রে বলি, আমি লিখছি যে আমরা কোনোকেই, ও কিন্তু মানে অনর্গল বলে যাচ্ছে এটা এই জিনিস এই জিনিস। আমি যখনই বলি রেফারেন্স দাও, তখন ও ভুলভাল রেফারেন্স দিচ্ছে, ওই রেফারেন্সের সাথে লেখার কোনো মিল নেই। হ্যাঁ, সো ওই রেফারেন্স দেখে যখন আপনি পাবলিকেশনে দিবেন বা কাজ করবেন হবে না। আপনাকে করতে হবে কি, এআই বেস যতই টুল ইউজ করেন আপনি প্রেজেন্টেশন ক্ষেত্রে হোক, যেখানে হোক না কেন, যেই জিনিসটা দেখবেন ওইটা যেন আপনার এআই কি করবে, আপনার 20% সহজ দিতে পারবে, 80% আপনাকে ওই বিষয়ে জানা থাকে মিনিমাম। 20% ও আপনাকে সহযোগিতা করতে পারে, গোছাইতে পারে, হয়তো বা লেখা ঠিক করে দিতে পারে, সেন্টেন্স ঠিক করে দিতে পারে। ফর এক্সাম্পল গ্রামার আপনাকে সেন্টেন্স খুব ভালো করে ফার্নিশ করে দিচ্ছে, ঠিক আছে। বাট আপনি তো আগে লিখতে হবে গ্রামারলি যে আমি এই জিনিসটা লিখলাম, এই সেন্টেন্সটা লিখলাম, তারপর তো গ্রামারলি আপনাকে ঠিক করে দিচ্ছে বা এ ঠিক করবে। ওই জন্য 80% নলেজটা মানুষে আর 20% নলেজটা এটাকে আপনি ইউজ করেন। দ্যাটস ইট। আচ্ছা, আরেকটা কথা বলি যে মানে আমরা কি ওই পর্যায়ে একটা যে আমরা ওখানে ডিভাইস দেখতে সবাই আর কি যে আমরা মানে ডিভাইস এতটাই মানে সূক্ষ্ম নিয়ে গেছি যে আমরা ওই পড়াশোনা তো আমাদের মানে কেমন হওয়ার আপনার কি মনে হয় যে ওই পড়াটা কেমন এটা দেবো। আসলে এইটার ব্যাপারে আমার পার্সোনাল মতামত এরকম যে দেখেন, একটা হচ্ছে মডার্ন আর ট্রেডিশনাল, ঠিক আছে। আমরা যে জায়গায় আছি এটা মডার্ন যুগে। আপনি একটা হাউস যখন দেখবেন, আমি যদি কম্পেয়ার করি একটা হাউস, আপনি ফর এক্সাম্পল আমি যে বসে আছি পিছনে দেখে, এটা কিন্তু একটা হয়তো বা মডার্ন বেসড একটা হাউস বলা যেতে পারে, কারণ তারা হচ্ছে আধুনিক ভাবে গ্লাস প্লাস সেট আপ টেট আপ করছে। কিন্তু আগে কি হইতো, হয়তো ওই পিছনে গ্লাসটা হয়তো আপনার হয়তো বা কাঠে কাঠের ফ্রেমের থাকতো, এই জায়গায় কাঠ না দিয়ে আশেপাশে সব ফার্নিশ অন্যরকম একটা শেপ নিয়ে আসছে, যেগুলো হচ্ছে আধুনিক স্টিল এগুলা ইউজ করছে না, গ্লাস ইউজ করছে। কিন্তু আগে কি হয়েছে, এগুলো কাঠের তো এই কাঠের একটা বাড়ি, এখানে কাঠের একটা বাড়ি আর একটা মডার্ন একটা হচ্ছে ইকুইপমেন্ট তৈরি করা বাড়ি, মানুষ কিন্তু ওইটার উপর ফোকাস করে নতুন কিছুকে। তো ট্রেডিশনাল ওয়েটা হচ্ছে বই পড়ে শেখা, আর মডার্নাইজড হচ্ছে কম্পিউটার বেসড পড়াশোনা বা আপনার হচ্ছে মোবাইল বেসড পড়াশোনা, মোবাইল বেসড তথ্য নির্ভর পড়াশোনা। তো আপনার মডার্ন ট্রেডিশনাল যে ওয়ে গুলো আছে এগুলো কিন্তু হিস্টোরিক এবং এগুলো থাকবে, এবং এটাকে ভুলে যাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে ওটা সহজলভ্য না। আপনি আপনি যদি মনে চান যে আমি হচ্ছে একটা বই পড়বো, ওই বইটা দরকার, আপনি এখানে সার্চ দিচ্ছেন, বই পিডিএফ দিয়ে দিচ্ছে, আপনি ইনস্ট্যান্ট প্রিন্ট করে চাইলে পড়তে পারছেন, বা আপনি মোবাইলে ল্যাপটপে বসে পড়ে শেষ। কিন্তু আগে যদি ট্রেডিশনাল হইতে চিন্তা করি, আমাকে লাইব্রেরিতে যেতে হতো, টোকেন নাম্বার খুঁজতে হতো, বই খুঁজতে হতো, এবং তারপরে আমাকে জিনিসটা বের করতে। এই জন্য জিনিসগুলা ইয়ে হচ্ছে। বাট গল্পের ক্ষেত্রে যদি বলি, সংস্কৃতির ক্ষেত্রে যদি বলি, সংস্কৃতির ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ এখনো বই নির্ভর, এবং সংস্কৃতির ক্ষেত্রে কিন্তু এখনো এগুলো আছে। বাট আমাদের টেকনোলজি আসার কারণে এটাকে মডার্নাইজ করে ইউজ করার ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে আগে লাইব্রেরিতে, এখন লাইব্রেরিতে দিয়ে রেখেছে 50টা কম্পিউটার। আমি যদি একটা লাইব্রেরিতে যাই, এখানে তারা কম্পিউটারে বসে সবাই বই পড়তেছে, ওখান থেকে সব সোর্স ইউজ করছে। তো বাট আগে ছিল কি, বই খুলে খুলে ফেলতো। তো এটা আমরা নিজেরাই তৈরি করছি, এখানে আসলে তারা সহজলভ্য করার জন্য নিজেরাই তৈরি করা, এখানে আমাদের কিছু করার নাই। কারণ লাইব্রেরিতে বইয়ের জায়গায় আছে সেলফে, ওইখানে আছে, কিন্তু আমি ল্যাপটপে বসে থেকে আমি পড়তেছি, কারণ ল্যাপটপে সার্চ দিচ্ছি আমার কত নম্বর বই লাগবে, ওখানে বের হয়ে চলে আসতেছে। দ্যাটস ইট। সো এটার জন্য আসলে আমরাই দায়ী, এটার জন্য সমাজ বা আমরা ফরম্যাট সহজকরণ করার কারণে ফরম্যাটটাই দায়ী না। বাট এটা খুবই খারাপ যে ট্রেডিশনাল জিনিসগুলোকে যখন ভুলে যে আমরা যদি মডার্নাইজ সবসময় অ্যাকসেপ্ট করি, তাইলে এক সময় পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে, যেটাকে আমরা রিকভার করতে পারবো না। ফর এক্সাম্পল টেকনোলজি সবসময় মানে ব্রেকডাউন হতেই পারে, করোনায় সে তো সব ব্রেকডাউন করে ফেলছিল নাকি কমিউনিকেশন। হয়তো বা কোনো একদিন আমার মাথার মধ্যে সবসময় খেলে, কোনো একদিন এই টেকনোলজিটা ফুললি মানে ইয়ে হয়ে যাবে, ব্রেকডাউন, সব চলে যাবে, আপনি কিছুই করতে পারবেন না, তখন আপনার ট্রেডিশনাল ওয়েতে তখন বুঝতে হবে। হয়তো বা এরকম ব্রেকডাউন হওয়ার সম্ভাবনা কোনো এক কাজে দেখা যাচ্ছে ঘটবে।
ওইটার জন্য সবাই সচেতন আছে, বাট দেখা যাচ্ছে হঠাৎ করে সাডেনলি সব দেখা যাচ্ছে এআই ভাইরাসটা মানে এগুলো আসছে, এরা এগুলাকে সব ব্রেক করে ফেলছে অ্যাটাক করে। হতেই পারে যে অস্বাভাবিক কিছু না। তো আরেকটা আমরা যদি সাংবাদিকতা নিয়ে মানে করছে মানে তোমাকে তো আপনার মানে এখানে মানে কিভাবে ইংরেজিটা জানতো যে এইটা কিছু না, সিম্পল অ্যান্সার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থাকতে আমি হচ্ছে ক্যামেরা চালাইতাম। ওই সময় 2012 সালে একটা ডিজিটাল ক্যামেরা আছে, আমি প্রচুর ছবি কিন্তু পছন্দ করতাম। তো বিভিন্ন জায়গায় করতাম কি, ঘুরতাম আর ছবি তুলতাম, ঘুরতাম আর ছবি তুলতাম। তো আমার বন্ধু ছিল, ও বললো যে তুই আমার কিছু যে ইয়ে হয় নিউজ হয়, ওই এখানে মানববন্ধন হয়, ওই নিয়ে বললে ছবি তুলে দিস। ও ওদের ক্যামেরা যেহেতু ছিল না, তো আমাকে বলতো, তো আমি ওই ছবি তুলে ওরে দিতাম। দিতে দিতে তাদের সাথে আমার একটা সার্কেল গ্রো হয়। সার্কেল গ্রো করার কারণে ওইটা হবি হয়ে যায় যে আমার একটু ছবি তোলা, লিখবো, পত্রিকা এগুলো কিন্তু দেখতাম না, জানেন আমি পড়তাম, খেলা নিউজ পড়তাম প্রচুর। তো বিনোদন পাতাটা তখন খেলা নিউজ প্রচুর পড়তাম। তো ওইটা থেকে আমার শখ তৈরি হয়, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যেহেতু একটা ওই ইনভারনমেন্টের সাথে কিছু ওঠা বসা ছিল বন্ধু বান্ধবের সাথে, এখান থেকে আমি শখে এখানে মানে যুক্ত হই। ওই ছবি তোলার মানে নেশা থেকেই পরবর্তীতে ফ্রিল্যান্সিং পেশা হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবির্ভাব হই। এবং আমার এটা পরে কিন্তু থার্ড ইয়ার কি ফোর্থ ইয়ার আমি কিন্তু শুরু করি। এবং সেটা প্রায় 2018 সাল পর্যন্ত আমি এখানে 16 সাল পর্যন্ত ছিলাম, 12 থেকে শুরু 11-12 থেকে শুরু হয় এবং 16-17 পর্যন্ত চলে। এবং বিদেশে আসার পরেও যে ছবি তোলা, ভিডিও করা এইগুলোর হবে এখন যায় না। তো এখন এই জন্য থেকে গেছে। তো একটা বাংলাদেশ থেকে একটা বলছে আপনার সময় পেলে এটা একদিন সময় দিন, আমি ওখানে সময় দিয়েছি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে। নিজেও টাইম পাই না একদম, ফার্স্ট গেম হবে। তো আপনি ফুটবল ওভার আর নাকি অনেক ইন্টারেস্টেড তো আপনি ফুটবলের খেলা দেখতেন এখন আপনি মানে ফুটবল নিয়ে মানে ইন্টারন্যাশনাল কোনো ওয়ার্ল্ড কাপ দেখার ইচ্ছা আছে কিনা আপনার সাথে আছে ওয়ার্ল্ড কাপ তো হবে খুবই ভালো কোশ্চেন। সেটা হচ্ছে আসলে এখানে যখন আসার পরে প্রথম স্টেডিয়ামের পাশেই আমি থাকতাম, স্পোর্টিং স্টেডিয়ামের পাশেই একদম থাকতাম, ওইখানে খেলা হতো। তো শখ ছিল ওইখানে ভিতরে যে খেলা দেখা। হম কিভাবে দেখবো পরে আমি এখানে বেনফিকা ক্লাব আছে, এই যে বেনফিকার এখনো জার্সি পরে আছে। তো এখানে বেনফিকাতে ক্ষেত্রে ডি মারিয়া, ওতামেন্দি এখনো খেলে, ডি মারিয়া রিসেন্টলি চলে গেল 6 মাস আগে। তো এই কারণে আমি যেহেতু আর্জেন্টিনার আগাগোড়াই ফ্যান, আমি ডিমের খেলা দেখতে প্রচুর যাইতাম। অত বছর মনে হয় 50টা ম্যাচ দেখেছি। তো এখন আমার ইচ্ছা আছে পুরো ইউরোপের প্রত্যেকটা স্টেডিয়াম ঘুরবার খেলা দেখি, এটা আমার ব্যক্তিগত ইচ্ছা। আর একটা ইচ্ছা হচ্ছে যে হ্যাঁ, ওয়ার্ল্ড কাপ নিয়ে একটা স্বপ্ন আছে, এখন পর্যন্ত বেশি টেশা কিছু হয় নাই কিছু। ওই সময় আমার ছুটি পাবো কিনা, ছুটির কোনো নির্ভরশীল, ছুটি পাই ওটার একটা ইচ্ছা আছে। আর দ্বিতীয়ত আমি একটা মনে করেন বাংলাদেশে থাকতে একটা ঘটনা ঘটছিল ওই সময় ক্রিকেটের সময়। সেটা হচ্ছে বাংলাদেশে থাকতে আমি ছিলাম হচ্ছে পাকিস্তানের সাপোর্টার, মানে বাংলাদেশে থেকে ছিলাম আমি রাজাকার, ফর এক্সাম্পল যদি বলতে চাই। তো পর্তুগালে থাকি, ক্রিস্টিয়ানো রোনালদো দেশে থাকি, কিন্তু আমি মেসি সাপোর্টার। আমি যে এখানে আর্জেন্টিনা জার্সি পরে ঘুরে বেড়াই এবং হচ্ছে ছবি তুলি, তো এইখানেও আমি রাজাকার। বাট খেলা যেহেতু ভালোবাসি, ক্রিস্টিয়ানো রোনালদোর খেলা প্রচুর দেখি, এবং সে একটা মানবিক, সে অনেক অন্যরকম একটা পার্সোনালিটি, এই জন্য ওনার খেলাগুলা দেখি। খেলা তো খেলাই, কিন্তু ওই ওরকম আর কি। এখনো যদি বাংলাদেশ পাকিস্তান খেলা হয়, আমি পাকিস্তানের এই গান। তো তেমনি পর্তুগালের থেকেও যদি আর্জেন্টিনা আর পর্তুগালের খেলা হয়, আমি অবশ্যই আর্জেন্টিনার গান গাম। কারণ এইটা আমার ছোটবেলা থেকে তৈরি হওয়া প্রিন্স, এটা আমি কখনোই ইয়ে করতে পারি না। এবং ইভেন এখানে যখন খেলা শুরু হয়েছে বেনফিকার, আমি থাকি, বেনফিকার বার্সেলোনা খেলা হলো, আমি আগে থেকে বার্সা ফ্যান। তো বেনফিকার যদিও বেনফিকার জার্সি পরে গেছি, তো জার্সি পরে যে খেলা দেখতেছি, যখনই বার্সা যখন গোল দিচ্ছে তখন আমি চিল্লাই উঠতেছি। হ্যাঁ মানে বেনফিকা জার্সি পরে বার্সা গোল দিলে চিল্লায় ওঠা, এটা মনে হয় স্টেডিয়ামে ফর দ্য ফার্স্ট টাইম আমি। হ্যাঁ, তো এরকম একটা ঘটনা। এবং সেই ম্যাচে কিন্তু থ্রিলিং ভাবে দিচ্ছিল, 4টা গোল দিয়ে দিচ্ছিল বেনফিকা। এরপরে রাফিনা গোল দিয়ে 5 বা 4-5 যে একটা হাই ভোল্টেজ ম্যাচ ছিল, 5-4 গোলে কিন্তু সেই ম্যাচ জিতলো।
গত বছর এই সমসাময়িক সময় অক্টোবর কি নভেম্বরে এরকমই সময় মানে খেলা হচ্ছিল কিনা আমার মনে নাই। তবে এরকম একটা অবস্থা, তো আমি বার্সা গোল দেয়, আমি বেনফিকার জার্সি পরে চিল্লায় উঠি বার্সা বলি, হ্যাঁ চিল্লায় উঠিলাম কি বলে। তো রাফিনা যখন গোল দেয়, তো আমার হচ্ছে সবাই আনন্দ, মন খারাপ করে বাসায় ফিরে, কিন্তু আমি আনন্দ নিয়ে বাসায় ফিরছি, অথচ বেনফিকার জার্সি। ওইটা কিন্তু আসলে কোনোভাবে ব্যাখ্যা করার মতো না। তো সর্বোচ্চ যে একটা কোয়েশ্চেন করেছে যে মানে রিসেন্টলি তুমি একটা বিষয় আসতে যে ইরিটেশন কে আমার কাছে কেমন, তো অনেকে মনে করে এডুকেশন একটা খারাপ জিনিস। তো এটার ব্যাপারে জানতে চাই আমার friend এ, আপনার কি মনে হয় এডুকেশনটা আসলে কেন? নো, অবভিয়াসলি নো। কারণ আপনি আপনি এই যে ভিডিওটা করছেন, এটা কিন্তু আপনি শিখছেন। আপনি কিভাবে শিখলেন? অবশ্যই আপনার কোথাও না কোথাও পড়াশোনা করতে হয়েছে, জানতে হয়েছে, হ্যাঁ। থাকতে হয়েছে, অবশ্যই। তো এডুকেশন যদি আপনার নাই থাকতো, ওইটুকু বেসিক নলেজ না থাকতো, আপনার যদি ইংলিশের ওইটুকু বেসিক নলেজ না থাকতো, আপনি এবিসিডি যদি না জানতেন, আপনি যদি হাই বলা না জানতেন, হ্যালো বলা না শিখতেন, এবং আপনার স্কুল লেভেলের 12 লেভেল পর্যন্ত যদি আপনি না থাকতেন, তাহলে আপনার কিন্তু কোনোভাবেই পসিবল ছিল না আপনার এই এডুকেশন ন্যূনতম না থাকলে আপনি কোনোভাবেই আপনাকে কমপ্লিট করা। ইয়েস, আপনি খেলোয়াড় যদি হন আপনার ক্ষেত্রে হয়, কিন্তু এই খেলোয়াড়দেরকে কিন্তু এবিসিডি শেখানো হয়, ইংলিশ কথা বলানো শেখানো হয়, আবার বিভিন্ন ভাষা শেখানো হয়। কারণ কি? ওটা লাগবেই আপনার বেসিক। সবচেয়ে বেসিক জিনিসকে আপনি যেমন এই যে ঘর বাড়ি খাওয়া দাওয়া, যেমন আমরা বলি না ছোটবেলায় কি বললাম, খাওয়া থাকা, হ্যাঁ, তারপরে হচ্ছে বেসিক এডুকেশন, হ্যাঁ, তো এটা বেসিক। এটা কিন্তু 6টা স্তম্ভের মধ্যে কিন্তু এটা একটা বেসিক। হুম। তো এডুকেশন একটা বেসিক জিনিস, তো এটা কোনোভাবে স্ক্যাম হতে পারে না, বাট হায়ার এডুকেশন কুড বি, হায়ার এডুকেশন কুড বি, ফর এক্সাম্পল পিএইচডি হতে পারে, এরকম হায়ার এডুকেশন যারা এডুকেশন লাইনে থাকতে চান, ইয়েস। বাট হায়ার এডুকেশন ছাড়া বেসিক গ্রাজুয়েশন পর্যন্ত আমি অ্যাকসেপ্ট করি যে এটা নট স্ক্যাম। বেসিক টু 12 লেভেল পর্যন্ত এসএসসি ইন্টার পর্যন্ত লাগবেই লাগবে। মানে কোনোদিন কাউকে শুনবেন না যে সে যদি ইন্টার পাস না হয়, সে মুদির দোকান হয়ে কোটিপতি হলেও তাকে কিন্তু ওই ক্যালকুলেশনটা জানতে হবে। সে কোটিপতি হয়েছে, কিন্তু তাকে তো যোগ বিয়োগ জানতে হবে। তো যোগ বিয়োগ কে শিখাচ্ছ? আপনাকে ওই স্কুল কে শিখাচ্ছে? আপনাকে একটা প্রোডাক্ট, ফর এক্সাম্পল, হুম, এই যে আপনি যে কোনো একটা এক্সাম্পল, ফর এক্সাম্পল একটা প্রোডাক্ট আপনি যদি মনে করেন, হ্যাঁ, আপনি এই যে এটা পানির বোতল, এটা যদি মনে করেন একটা প্রোডাক্ট, এখানে আমার জানতে হবে একটা কোথায় পাওয়া যায়। এখন অনলাইনের যুগ, আপনি অনলাইনে অর্ডার করবেন কোথায়, সেই ওইটুকু এডুকেশন লেভেল যদি নাই থাকতো, ইংলিশ যদি না জানতেন, আপনি যদি সার্চিং যদি না জানতেন, তাহলে পসিবল না। সো এডুকেশন বেসিক ওটা লাগবে, বাট হায়ার এডুকেশন এটা ডিফারেন্ট টপিক, যে আপনার পিএইচডি লাগবে কিনা বা মাস্টার্স লাগবে কিনা। গ্রাজুয়েশন পর্যন্ত আপনি যেই লাইনে করতে চান, গ্রাজুয়েশনও না, আপনার ডিপ্লোমা হতে পারে 3 বছরের, টেকনিক্যাল বেসড যদি আপনি কিছু করতে চান। তো এখানে ইউরোপে কিন্তু এটা কখন যে তারা টেকনিক্যাল একটা ডিগ্রি নেয়, 1 বছর 3 বছরের ডিপ্লোমা ডিগ্রি নেয়। ফর এক্সাম্পল কেউ প্লাম্বার হবে, আমি দেখেছি কয়েকদিন আগে আমার বাসায় একটা প্লাম্বার ছিল, এ হচ্ছে কিচেনে একটা মেশিন ঠিক করতে, তো আমার নিচে নামছিল যখন মার্সিডিজ গাড়ি থেকে নামছে, আমি একটু অবাক হয়েছি, মার্সিডিজ গাড়ি নিয়ে একটা প্লাম্বার আসতেছে, এটা আমার কাছে কিন্তু অবাক। তো আমি যখন আমি মানে গেছি, আমি তখন নিচে গেছিলাম, আসার পর ওই আবার কলিং দিয়েছে, তারপর ওই আসতো, পরে দেখলাম সে একটা মার্সিডিজ গাড়ি নিয়ে নামছে, সেই গাড়ির দামই 50 লাখ টাকা এখানকার টাকা। তো এত এক্স্যাক্টলি কিভাবে পসিবল? উনি সারা জীবন ওই ওনার ডিগ্রি কিন্তু সর্বোচ্চ টেকনিক্যাল ওই যে ডিপ্লোমা, উনি এখানে আসছে, এসে শুধুমাত্র কিচেনের সুইচ টুইচ চেক করে গেছে, হ্যাঁ, চেক করে ও 30 ইউরো নিয়ে চলে গেছে। মানে সময় দিয়েছে 15 মিনিট। আর 30 ইউরো মানে কি বাংলাদেশি টাকায় প্রায় 5,000 টাকা। হ্যাঁ, চেকিং এর জন্য নিয়ে চলে গেছে। তো তো ওনাকে ওই টেকনিক্যাল অর্জনটা, উনি সারা জীবন ওই বিজনেসই করছে, এবং তার দেখা যাচ্ছে সে ওটাই করছে, এবং সে ডিপ্লোম্যাটিক্যালি ওই জিনিসটাকেই সে অর্জন করছে। তো আপনি যদি ফর এক্সাম্পল কেউ যদি ভিডিও বানাতে চাই, ভিডিও এডিট বানাতে চাই, ওটাই ওই বেসিক লেভেল শেষ করার পর ওটাই করতে থাকুন, ওটা নিয়ে এসে ডিপ্লোমা করুন, ওটা নিয়ে থাকুন। কিন্তু এরকম না যে এডুকেশন বাদ দিয়ে পসিবল। ও যদি নাই জানতো, উনি ওই তারের ওখানে বিভিন্ন তার লেখা আছে টেকনিশিয়ান, মানে যদি নাই জানতো তার কোন কেবল কি ইয়াটি, ওনাকে জানার জন্য ওটা তো ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নাই, ওনার তো বেসিক লেভেল লাগবে, ডিপ্লোমা তো লাগবে, তার গুলো কোনটা
ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নেই। আমি আরেকটা উদাহরণ দিই যে আমি একটা প্রজেক্ট ডেভেলপ করতে দিয়েছি এখানে একজনকে দেখেছি আমি। উনি হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, বাট উনি কোনোভাবে ওই প্রজেক্টটা করতে পারছে না, উনি আর্কিটেক্ট লাগবেই না। কারণ কি, লাইসেন্সের এবং ওই ডিজাইনটা ওই ওনার ওই লেভেলের জ্ঞান নাই যে উনি হচ্ছে এখানে ফর এক্সাম্পল একটা ইলেকট্রিক সাপ্লাইটা কিভাবে করবে উনি কাজ করতে পারবে। ডিজাইনটা ওটার মূল ডিজাইনটা, মূল ফরম্যাটটা এবং ওনার রেগুলেশন অনুযায়ী, হ্যাঁ, এই ডিজাইনটা ওনার পক্ষে পছন্দ না। ফর এক্সাম্পল এখানে একটা ডিজাবল বাথরুম করা লাগবে বা একটা হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা করা লাগবে, কিন্তু উনি ওয়েস্ট ম্যানেজমেন্টে জানেই না, ওই টেকনিশিয়ান। সো ওই ডিপ্লোমা টেকনিশিয়ান উনি কিন্তু আর্কিটেকচার পারতেছেন, কারণ আর্কিটেক্ট ওটা আবার জানে, কারণ ওটা ওই হায়ার লেভেলের এডুকেশন লাগবে। সো এডুকেশন ইজ এ স্ক্যাপস টোটালি নট দ্যাট। তো থ্যাংক ইউ আপনাকে ওই জন্য। এবং আমার খুব আপনার কেমন লাগলো সব মিলে আমাদের কম্পিটিশনটা? ওকে, এটা একটা ভালো বিষয় যে আপনি বিভিন্ন জনের সাথে আপনার পুরো গল্পটা করছেন এবং এই গল্পটার মাধ্যমে আপনি ইনফরমেশন জানছেন। তো আপনার জন্য শুভকামনা রইলো এবং আমি মনে করি পডকাস্টের আরো ভালো কিছু হবে, বাট এটা ধরে রাখতে হবে। এটা এমন না যে আপনাকে বন্ধ করে দিতে হবে, এটাকে কন্টিনিউ করতে হবে। একসময় দেখা যাচ্ছে পডকাস্ট গুলো হবে, তবে পডকাস্ট লেন্থ গুলো যদি ছোট হয় সবার জন্য ভালো, নির্দিষ্ট টপিক, নির্দিষ্ট কথা, খুবই শর্ট টাইপের, আমি এখন এত সময় নেই, আধা ঘন্টা ধরে গল্প ইভেন। সো এই জিনিসটা করবেন। আর আমারটা অনুরোধ থাকলো যে ভবিষ্যতে ভালো কিছু হবে, বাট আমি একটু গল্প করলাম এই তো, সবার সাথে গল্প করি। সো আমি মনে করি এখন এই গল্পটা অনলাইনে পডকাস্টের মাধ্যম দিয়ে হলে, এই গল্পগুলো কিন্তু আমরা করি, এই গল্পগুলো কিন্তু মতামত আসতে পডকাস্টটা এটা মানে জাস্ট এই বন্ধু বান্ধব গল্পটা ফ্রেমিং আকারে দেওয়া, দ্যাটস ইট। আমার কাছে ভালো লাগছে, আর কিছুই না। So, আমার কাছে ভালো লাগছে, শুভকামনা রইলো। আর থ্যাংক ইউ ফর ইনভিটেশন এন্ড হোপফুলি সি ইউ এগেন ইনশাআল্লাহ। যদি আমার কোনো সুযোগ হয়।